আসসালামু আলাইকুম। আজকে আমাদের চ্যানেলের ষষ্ঠ পর্ব। আমরা ধারাবাহিকভাবে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো এখানে যাই আলোচনা করছে সবই বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নসমূহ। প্রথম প্রশ্নটি, কোনটি বৃত্তের সমীকরণ? এখানে 4টি সমীকরণ আছে। 5x - 3y + 21, খ x² - 3y = 0, গ x² y² - 3x + 8y = 0, ঘ x² y² - 5x। যাক, 4টি অপশান দেওয়া আছে। এখন আমাদেরকে জানতে হবে বৃত্তের সমীকরণ কোনটি। এই যে রাউন্ড এর একটি সমীকরণ আছে, সরল রেখা এরও সমীকরণ আছে। ঠিক যে কোনো সমীকরণে এক্স ও ওয়াই থাকতে হবে। এক্স হলো ভুজ, ওয়াই হলো কোটি। প্রত্যেকটাতেই এক্স ওয়াই আছে, প্রত্যেকটাই কোনো না কোনো জ্যামিতিক সমীকরণ। চেনার উপায়, সরল রেখার সমীকরণ এক্স ও ওয়াই এর ঘাত পাওয়ার হবে 1। এক্স ও ওয়াই এর ঘাত 1 থাকতে হবে। যেমন 5x - 3y = 21, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। এটি সরল রেখার সমীকরণ, এটি বৃত্ত হবে না। পাওয়ার থাকলে সেটি সরল রেখা হবে না, কোনো না কোনো বক্ররেখার সমীকরণ। এটা পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে, তিনটিই বৃত্ত হতে পারে। বৃত্ত চেনার উপায়, সহজ উপায়, x² ও y² এর সহগ সাথে যে সংখ্যাগুলো থাকবে সেটি একই। যেমন এখানে x² এর সহগ 1, y² এর সহগ 1, তারপরে xy থাকা যাবে না, এইটুকুই শর্ত। x² y² থাকতে হবে, দুটারই সহগ সমান হবে, xy যুক্ত কোনো পদ থাকবে না, সেটিই বৃত্তের সমীকরণ। আমরা দেখতেছি যে গ নম্বর এই শর্ত পূরণ করে। x² + y² আছে, xy যুক্ত কোনো পদ নাই, এটিই বৃত্তের সমীকরণ। সঠিক উত্তর এটাই। এখানে যদি একটা করে 5 লাগাই তবুও বৃত্তের সমীকরণ হবে, কারণ শর্তে আছে যে সহগ সমান থাকতে হবে। x² এর সহগ 5, y² এর সহগ 5, এটি হবে না কেন? এটিতে xy যুক্ত পদ আছে, xy যুক্ত পদ থাকলে সেটি বৃত্তের সমীকরণ হবে না। সমাধান, আবারও একটি সমাধান। ওই যে বললাম যে সমাধান 2-3টি করে থাকে, সমাধান থাকবেই। এখানে একটি দ্বিঘাত সমীকরণ x² + y² = 61, xy = 30 হলে x, y কত? আমরা যথা নিয়মেই অপশান ব্যবহার করব। অপশান ব্যবহার করে 2 ও 3, এখানে আমরা এক্স ওয়াই এ দুটো গুণ করলে 30 কোথায় হবে এটা টেস্ট করলেই মনে হয় পেয়ে যাব। 2 আর 3, এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, 3 দুগুণে 6, 30 মিলতেছে না। আর খ নম্বরে আছে 4, 5, 4 5 20, এটাও মিলতেছে না। ঘ নম্বরে 15, 2, 15 দুগুণে 30 মিলতেছে। এখন আমরা এটা টেস্ট করব। 15² এটা মিলতেছে। এখন এটা মিললে যে এটি হবে তা না, আমাদেরকে এটাও দেখতে হবে। 5, 6, 30, দুইটাই মিলতেছে। এখন প্রথম সমীকরণ টেস্ট করব। 15² x² মানে 15² + y মানে 2, 2² 15² 225 আর 4 হলো 229, এদিকে আছে 61, এটি হবে না, এটিই হবে সঠিক উত্তর। টেস্ট করতে পারি আমরা 6² + 5² এক্সের পরিবর্তে 6, ওয়াইয়ের পরিবর্তে 5 বসাইলে 36 আর 25 61। এবার একটি সেটের অঙ্ক। আমরা সেটের জন্য অধ্যায় ভিত্তিক আলোচনা করব পরবর্তীতে। এখানে সেটে দেখা যাচ্ছে একটি সেট, এ সেট। এ উপাদানগুলো হলো a b c d e। বলা আছে পি এ এর উপাদান সংখ্যা কত? পি এ বলতে বোঝাচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কি জিনিস? এই 5টি উপাদান নিয়ে আমরা যতগুলো সেট তৈরি করব সবগুলোই হবে এ এর উপসেট। এই উপসেটের সেটকেই বলা হবে পাওয়ার সেট। আমরা পাওয়ার সেট বা সেট নিয়ে একটা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। তাই এখানে আমাদের এত কিছু না জানলেও চলবে। পাওয়ার সেটের উপাদান সংখ্যার ফর্মুলা 2n। কোনো সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যার সূত্র 2n। n হইল সেই সেটে কতটি উপাদান আছে। এ সেটের উপাদান কত? 5। তাহলে এর পাওয়ার সেটের উপাদান হবে 2n। এটি যদি 4টি থাকতো, না থাকতো, তখন উপাদান হইতো 4, 2n। 2n 32। সঠিক উত্তর 30। এবারে একটি বীজগণিতের অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 12, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 18 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত? আমরা ওইদিকে 8, 9, 10 এই জাতীয় অঙ্ক অনেক শিখেছি, ওই অপশন ব্যবহার করি আমরা করব। প্রথমেই বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 12। আমরা দেখি এখন অঙ্কদ্বয়ের যোগফল কোথায়? 12, 6, 7, 13 হবে না। 12, 8, 4, 12, 7,
5 12 12 এই তিনটেই টেস্ট করতে হবে। তাহলে পরের অপশানগুলোতে যাই। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 18 বৃদ্ধি পায়, এটার স্থান বিনিময় করলে হবে 48, বরং কমে যাচ্ছে, বাড়ছে না, এটা কাটা। এখানে আছে 75, স্থান বিনিময় করলে হবে 57, মান কমে যাচ্ছে, এটিও হবে না। 75 স্থান বিনিময় 57 স্থান বিনিময় করলে হচ্ছে 75, 57 থেকে 75 কত বাড়লো? 18 বাড়লো। তার মানে আমাদের সঠিক উত্তর এটি। এভাবে অপশন ব্যবহার করে খুব সহজেই আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারি। এবারে বার নির্ণয়ের অঙ্ক প্রতিবারই আসতেছে। 2009 সালের 28শে আগস্ট শুক্রবার ছিল, ওই বছরের 12ই অক্টোবর কী বার ছিল? আমরা দিনগুলো বের করে নেব। যেমন 2009 সাল, প্রথমে লিপ ইয়ার টেস্ট করব, এখানে লিপ ইয়ার লাগবে না, ফেব্রুয়ারি মাসের কথা নাই। তাহলে আমাদের আগস্ট মাসের 28 আগস্ট পর্যন্ত বাদ দিলে আমরা আগস্ট মাসে পাচ্ছি আগস্ট 28, 29, 30, 31, 3 দিন। আগস্ট মাস 31 দিনের। আগস্টের পরে আসতেছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস 30 দিনের। আর এখানে অক্টোবর মাসের আমরা 12 অক্টোবর পর্যন্ত, 1 থেকে 12 তারিখ পর্যন্ত 12 দিন পাবো। তাহলে আমরা টোটালি পাচ্ছি যোগ করে 45 দিন। আমরা জানি যে কোনো বার 7 দিন পর রিপিট হয়। আজ শুক্রবার, 7 দিন পর আমরা শুক্রবারই পাবো। ওই জন্য এই টোটাল দিনকে 7 দিয়ে ভাগ দিলে 7, 6, 7, 42, এক কথায় 6 বার শুক্রবার আসার পরে আর 3 দিন হাতে থাকবে। সেক্ষেত্রে শুক্রবারের পরে 3 দিন গেলেই আমরা পরবর্তী বারটি পাবো। শুক্রবার পরের 3 দিন যোগ দেবো শনিবার, রবিবার, সোমবার, তার মানে 12ই অক্টোবর ছিল সোমবার। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। ওই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? দেওয়া আছে রম্বস, বের করতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা। আগে আমরা রম্বসের ক্ষেত্রফল বার করতে পারি কিনা দেখি। এখানে রম্বসের কর্ণ দুটো দেওয়া আছে। আমরা একটা ফর্মুলা জানি, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ ছিল 8, আর একটি কর্ণ ছিল 9, এটি হবে রম্বসের ক্ষেত্রফল। কাটাকাটি করলে এটা আসবে 36। এই 36 ছিল রম্বসের ক্ষেত্রফল। এখানে বলা আছে যে ওই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও 36। ওই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। এখন আমরা রম্বস বাদ বর্গক্ষেত্র এসে গেল। এই বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 36 হয়, এর এক একটা বাহু হবে √36, মানে 6 সেন্টিমিটার। পরিসীমা এখন আমরা এখান থেকে সব কিছুই বের করতে পারবো। পরিসীমা হলো 4 বাহুর যোগফল। একটা বাহু যদি 6 হয়, 4টে বাহু হবে 4 × 6, 24 সেন্টিমিটার। কাজেই এই রম্বসের পরিসীমা হবে 24 সেন্টিমিটার। এখান থেকে আমরা আরও ক্ষেত্রফলও বের করতে পারবো। বাহু যেহেতু পেয়ে গেছি, বাহু স্কোয়ার, এর ক্ষেত্রফল হবে 36। আবার এর কর্ণের দৈর্ঘ্যও বের করতে পারবো আমরা। ওখানে তো দেওয়া আছে রম্বসের কর্ণ, আমরা এখন বর্গেরও কর্ণ বের করতে পারবো। বর্গের কর্ণেরও ফর্মুলা আছে। এই তত্ত্বগুলো বাহু গুণন √2, বাহুকে √2 দিয়ে গুণ করলে বর্গক্ষেত্রের কর্ণ পাওয়া যায়। এখানে আমরা 3টি MCQ শিখলাম। ঠিক আছে। এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোনটি বড়? শিখেছি বিগত কোনো পর্বে আমরা বড় ও ছোট শেখাটা ছিল ভগ্নাংশ বের করা শিখেছি। এখানে দশমিক ভগ্নাংশ। এখানে অপশনগুলো হলো 0.3, 0.42, 0.52 এবং √0.3। এদের মধ্যে কোনটি বড়? আমরা এখানে এই তিনটের মধ্যে বড় ছোট বের করতে পারি খুব সহজেই। এখানে 0.3, 0.30 থাকলেও একই হবে, দেখা যাচ্ছে এটি বড়। এখন প্রশ্ন হলো যে √0.3 বড় না এটা বড়? এ দুটো বাদ গেছে। এখন মনে হচ্ছে যে 0.3 রুট করলে আরও ছোট হবে, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। দশমিক যুক্ত সংখ্যাকে বর্গমূল করলে এর মান বেড়ে যায়। এখন আমরা টেস্ট করব এইটির মান কত। যেহেতু ক্যালকুলেটর নাই, আমাদেরকে কোনো না কোনো টেকনিকে বের করতে হবে। আর ক্যালকুলেটর ছাড়াও করতে গেলে এখানে বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার। আমরা একটা বর্গমূল বের করা শিখব ক্যালকুলেটর ছাড়াই। আচ্ছা, আমরা জানি বর্গমূল বের করতে আমরা দশমিকের পরে ডিজিটগুলো জোড়ায় নিয়েছিলাম। এখানে ছিল 3, 30 মিলাইতে, তারপরে উপরে এটা করে টান দিছিলাম, 30 ধরতে হবে। এখন এর বর্গমূল বের করার টেকনিক হলো এই 30-এর ঠিক ইমিডিয়েট সামনের যে পূর্ণবর্গ সংখ্যা, 30-এর ঠিক সামনে আছে 25, পূর্ণবর্গ সংখ্যা 25, তার বর্গমূল হবে 5।
আবার বলি, 30-এর ঠিক সামনে পূর্ণবর্গ সংখ্যা হলো 25, তার বর্গমূল 5। যেহেতু দশমিকের আমরা বর্গমূল বের করতেছি, দশমিক দিয়ে শুরু হবে 5। এখন এখানে আছে 30, আমরা তো 25 ধরলাম, যোগ ওই যে 30 মিলাতে আরও 5 লাগে, সেই 5 উপরে। আর নিচে হবে এখানে যে 5 বাদ দিলাম তার ডাবল 10 সমান 0.5 যোগ এটা হবে 0.5। সহজ কথা, এখানে পয়েন্ট না, এটা ইয়ে হবে 5.55 হবে, এখানে 0.55। এই 0.55 তার মানে এটার মান 0.55, এটা হলো 0.52, এটিই বড় সবচেয়ে। আর একবার শেখাবো। 0.3-এর বর্গমূল, আমরা জানি বর্গমূল বের করতে গেলে দশমিকের পরে সংখ্যাগুলো জোড়া জোড়া লাগে, একটা শূন্য দিয়ে জোড়া মিলাবো। এখন হলো আমাদের 30, এই দশমিক যেহেতু দশমিক দিয়ে শুরু হবে, এটা 30-এর ঠিক সামনে যে পূর্ণবর্গ সংখ্যা আছে 25, তার বর্গমূল 5 যোগ আমরা এখানে 30 মিলাতে আর 5 লাগে, ওই যে 25 নিলাম, 30 মিলাতে আরও লাগবে 5, সেই 5 যাবে লবে আর হরে আসবে, এখানে যে ডিজিটটা বাদ যাবে তার ডাবল 10, 2 গুণুন 5 মানে 10, 0.5, এখানেও একটা 5 আসবে মানে 0.55 হবে, 0.55। এই টেকনিক। আবার নিয়ে আসলাম বাড়ির কাজ। এখানে কোনটি বড় দেওয়া আছে 0.7, √0.2, √0.5, √5। এই রুটগুলো বের না করলে আমরা এখানে বড় ছোট নির্ণয় করতে পারবো না। আমি যে অঙ্কটি দেখাইলাম রুটের মান মুখে মুখে বের করার জন্য, ক্যালকুলেটর ছাড়াই, তোমরা ওই টেকনিকে বের করে এর সঠিক উত্তরটি কমেন্ট বক্স পেয়ে লিখবে। আজকে এ পর্যন্তই। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।